সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ক্লাস। শিক্ষার্থীরা, আমরা কোথায় আছি? একটা বাড়িতে আছি। আর বাড়িটা কিসের উপর তৈরি হয়েছে? মাটির উপর। দেখো তো শিক্ষার্থীরা, এই জিনিসটাকে কি চিনতে পারছো? এটা একটা মাটির তৈরি জিনিস। এটা আমাদের শ্রেণীগুলি স্কুলে পুরানো বিল্ডিংয়ের একটা ছবি। সেটাকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এটা কি? এটাও একটা ফুলদানি। এগুলো কি দিয়ে তৈরি হয়েছে? সবই মাটি দিয়ে। তাহলে তোমাকে বলতে পারবে আজকে আমাদের পড়ার বিষয় কি? আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে মাটি। তোমাদের দ্বিতীয় সাময়িক সিলেবাসের একটি অধ্যায় মাটি। মাটি অধ্যায়টি অধ্যায় নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 21। তোমরা বই বের করে বসো। ছেলেরা, মাটি কি? পৃথিবীর 4 ভাগের 3 ভাগই হচ্ছে পানি, আর 1 ভাগ হচ্ছে মাটি। মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগে নরম আবরণটাই হচ্ছে মাটি। এই মাটিতে আমরা বেড়ে উঠছি, গাছপালা সব বেড়ে উঠছে, মাটিতে আমরা জীবন ধারণ করছি, মাটির উৎপাদিত ফসল। এখন এই মাটি আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ? আমরা যদি মাটির ব্যবহারগুলো দেখি তাহলে আমরা বুঝতে পারবো মাটি আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ। যেমন মাটির প্রথম ব্যবহার আবাসস্থল। আবাসস্থল কি? যেখানে আমরা বাস করছি, প্রাণীরা বাস করছে, উদ্ভিদ বাস করছে, সেটা হচ্ছে আবাসস্থল। উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল হচ্ছে পানি, মাটি। মাটিতে গাছপালা লাগানো হয়, সেই গাছপালা মাটি থেকে প্রয়োজনীয় উপাদান শোষণ করে বড় হয়, বৃদ্ধি হয়। আবার কিছু কিছু প্রাণী আছে মাটিতেই বাস করে, যেমন খরগোশ, শিয়াল, ইঁদুর, এরা মাটিতে গর্ত করে থাকে। কেঁচো, পিঁপড়া, এরাও মাটিতে থাকে। তারপর আসো কৃষিকাজে। কৃষিকাজে কি? আমরা বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য প্রয়োজন, আর সেজন্য আমরা আমাদের ফসল উৎপাদন করি। আর ফসলটা আমরা কোথায় লাগাই? মাটিতে। সে মাটিতে উৎপাদিত ফসল খেয়ে আমরা জীবন ধারণ করছি। তারপর আসে মৃৎশিল্প। মৃৎশিল্প কি জানো? যেটা মাটি দিয়ে তৈরি করা হয় সেই ধরনের শিল্প। যেমন একটু আগে আমি তোমাদেরকে 2টা কারুকাজের জিনিস দেখিয়েছি, সেই ফুলদানি, মাটির হাঁড়ি পাতিল, এগুলি সবই মাটি দিয়ে তৈরি। সেই শিল্পটাকে বলা হচ্ছে মৃৎশিল্প। সেটা তৈরি করার জন্য আমার মাটির প্রয়োজন আমাদের। তারপর আসো গৃহ নির্মাণ। গৃহ নির্মাণ কি? আমরা যে এই যে দালানে আছি, এই দালান তৈরি করতে আমাদের কি লাগছে? এই দালান তৈরি করতে আমাদের ইট, কংক্রিট, বালু, সিমেন্ট এগুলো লাগছে। এগুলো কি দিয়ে তৈরি হচ্ছে? মাটি দিয়ে। তারপর আমাদের প্রতিদিন দৈনন্দিন কাজের ফলে অনেক ময়লা আবর্জনা হচ্ছে, বর্জ্য হচ্ছে, আমরা ফেলছি। আমাদের ময়লার যিনি নেয় উনি একটা ব্যবস্থা করছেন, কিন্তু ময়লাগুলো কি করছে? মাটিতেই ফেলা হচ্ছে। এখন সেই ময়লাগুলোকে যদি মাটি দিয়ে ময়লা আবর্জনা ফেলার স্থান হিসেবে আমরা মাটিকে ব্যবহার করি, আবর্জনা ফেলার স্থান হিসেবে আমরা মাটিকে ব্যবহার করি। সেটা কি? সেটা হচ্ছে ময়লা আবর্জনা নিয়ে ময়লা আবর্জনা মাটিতে ফেলা হচ্ছে, সেটা কাজ হচ্ছে বড়। আবার কিছু কিছু ময়লা আবর্জনা নিয়ে মাটিতে গর্ত করে মাটিতে ফেলে তার উপর আবার মাটি চাপা দিয়ে দেওয়া হচ্ছে। এই যে প্রক্রিয়াটা মাটিতে ফেলে মাটিতে চাপা দেওয়ার নামই হচ্ছে ভাগার। আমরা আমাদের বইয়ের শব্দটা পাবো ভাগার শব্দটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের জীবনে মাটি কেন গুরুত্বপূর্ণ, কারণ আবাসস্থল হিসেবে মাটি কাজ করছে। যেমন এখানে আসো, মাটির ব্যবহারের দিকে তাকালে আমরা মাটির গুরুত্বপূর্ণটা বুঝতে পারবো। উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল হলো মাটি। উদ্ভিদ মাটিতে জন্মায় এবং মাটি থেকে পুষ্টি উপাদান ও পানি শোষণ করে। মানুষ বেঁচে থাকার জন্য মাটিতে ফসল ও সবজি উৎপাদন করে। ঘর বাড়ি ও দালান কোঠা নির্মাণ সামগ্রী যেমন ইট, কংক্রিট তৈরিতে মানুষ মাটি ব্যবহার করে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মৃৎশিল্প, যেমন মাটির হাঁড়ি পাতিল, ফুলদানি, ঘর সাজানোর শিল্পকর্ম ইত্যাদি তৈরিতে মাটি ব্যবহার করা হয়। তারপর হচ্ছে দৈনন্দিন জীবনের কর্মকাণ্ডের ফলে যে বর্জ্য উৎপন্ন হয় সেটা আমরা মাটি দিয়ে ঢেকে দিই। তাহলে এই কর্মকাণ্ডগুলির মধ্যে আমরা বুঝতে পারছি যে জীবের জীবনে মাটি অনেক গুরুত্বপূর্ণ। জীবের জীবনে মাটি অনেক গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে উদ্ভিদের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? পানি, সূর্যের আলো, বায়ু, এই 3টা দিয়ে উদ্ভিদ বেঁচে থাকে এবং বৃদ্ধি পায়। কিন্তু উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য কি প্রয়োজন? কিছু পুষ্টি উপাদান প্রয়োজন।
সেই পুষ্টি উপাদানগুলো কোথায় পাবো আমরা? পুষ্টি উপাদানগুলো আমরা মাটিতে পাবো। মাটি কোথা থেকে পাবে? সার থেকে। ঠিক আছে, প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো উদ্ভিদের বেড়ে ওঠার জন্য যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সেগুলো আমরা সার থেকে পাবো। তোমাদের পাঠ্যপুস্তকে দেখো 23 নম্বর পৃষ্ঠাটা একটু বের করো। দেখো একটা ছবি দিয়েছে, ছবিতে বলেছে উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন। এখানে দুটো ছবি আছে। প্রথম ছবিতে সারও আছে, পানি দিচ্ছে, সূর্যের আলো পাচ্ছে, সব পাচ্ছে। আর দ্বিতীয় ছবিতে শুধু পানি দিচ্ছে, সূর্যের আলো পাচ্ছে, কিন্তু সার পাচ্ছে না। তাহলে তোমরা বলো তো কোন কিছুদিন পরে পর্যবেক্ষণ করলে আমরা কোন উদ্ভিদের ফলনটা বেশি পাবো? আমরা অবশ্যই বেশি পাবো হচ্ছে সার দেওয়া যে গাছটা, সেই গাছটাতে। আমাদের ছকে দিয়েছিল যে এখানে লেখো তোমরা পর্যবেক্ষণের পর কি ফলাফল পাচ্ছি। সার দেওয়া গাছ, সার দেওয়া গাছ ভালোভাবে বৃদ্ধি পেয়েছে, আর সার না দেওয়া গাছ কি হচ্ছে? ভালোভাবে বৃদ্ধি পায়নি। এটা আমাদের পর্যবেক্ষণের ফলে আমরা করতে পেরেছি। আচ্ছা, একটু আগে যখন আমি মাটির ব্যবহারটা দেখিয়েছিলাম, তাহলে দেখো এই দেখো মাটির বিভিন্ন ব্যবহার আমরা এটা পড়েছি। যে এই যে খরগোশ মাটিতে গর্ত করে বাস করছে, তারপরে ইঁদুর মাটিতে গর্ত করে বাস করছে, ফসল উৎপাদনে আমরা মাটি ব্যবহার করছি, মাটির পাত্র তৈরিতে মাটি ব্যবহার হচ্ছে, আবর্জনা ফেলার স্থান হিসেবে মাটি ব্যবহার করা হচ্ছে, গৃহ নির্মাণের জন্য ইট কংক্রিট তৈরিতে মাটি ব্যবহার করা হচ্ছে। দেখতে পেয়েছ? এখন তো মাটি উর্বর হলো, মাটি বাড়লো। এখন এই মাটির উর্বরতাটাকে তুমি কিভাবে বজায় রাখবে? মাটির উর্বরতা কি? মাটির উর্বরতা হচ্ছে মাটির ফসল উৎপাদন ক্ষমতা। মাটির ফসল উৎপাদন ক্ষমতা যত বেশি, সেই মাটিকে তুমি তত বেশি উর্বর বলবে। ঠিক আছে, এখন এই উর্বরতা কিভাবে তুমি বজায় রাখতে পারবে? উর্বরতাটাকে বজায় রাখার জন্য আমাদের কিছু প্রক্রিয়া অবলম্বন করতে হবে। প্রথমে যে পদ্ধতিটার নাম আমি বলছি, প্রক্রিয়াটার নাম সার প্রয়োগ। সার কি? সার হচ্ছে উদ্ভিদের উর্বরতা বৃদ্ধির মাটির উর্বরতা বৃদ্ধির একটি উপাদান। এখন সার দুই রকমের হতে পারে, একটা হচ্ছে জৈব সার আর একটা হচ্ছে অজৈব সার। জৈব সার কি? তোমরা গ্রামে গিয়েছো, গ্রামে গেলে গরু দেখেছো না? গরু মলমূত্র ত্যাগ করে, ঠিক আছে, ওটাও কিন্তু এক ধরনের সার, জৈব সার। জৈব সারের মধ্যে গোবরটাও কিন্তু এক ধরনের সার। গ্রামে এই গোবরটাকে আবার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তারপর দেখবে মা কি করে, চা বানানোর পরে চা পাতাগুলি রেখে দেয়, পরে দেখবে গাছের গোড়ায় নিয়ে দেয়, কারণ সেটাও সার হিসেবে ব্যবহার করে, সেটাও কিন্তু জৈব সার। তাহলে জৈব সার কি হচ্ছে? জৈব সার হচ্ছে গোবর সার। আর হচ্ছে কম্পোস্ট সার। কম্পোস্ট কি? যেটা তোমার ময়লা আবর্জনা পচে, মনে করো গাছের পাতা, কিছু ময়লা সবজি কাটা, এগুলো এক জায়গায় রাখবে, এগুলো পচতে পচতে সার হবে। তখন সেটা যদি আমরা গাছের গোড়ায় দিই, তাহলে সেটা গাছের গোড়ার জন্য খুবই ভালো হবে। এই সার প্রয়োগ করে আমরা মাটির উর্বরতাটাকে বজায় রাখতে পারি। আর হচ্ছে ফসল আবর্তন। ফসল আবর্তন কি ছেলেরা তোমাদেরকে মনে আছে? আমরা কি করি? ক্লাসে প্রতি সপ্তাহে রোটেশন করি। ফার্স্ট বেঞ্চ লাস্টে চলে যাবে, সেকেন্ড বেঞ্চ ফার্স্টে চলে আসবে, থার্ড বেঞ্চ সেকেন্ডে চলে আসবে। ঠিক একইভাবে ফসলটাকেও আমরা যদি জমিতভাবে চাষ করি, একই ফসল বারবার একই জমিতে চাষ না করে বিভিন্ন ফসল এক জমিগুলো যদি চেঞ্জ করে আমরা করি, সেটাই হচ্ছে আমাদের ফসল আবর্তন। ফসল আবর্তন কি? পর্যায়ক্রমে একই জমিতে বিভিন্ন ফসলের চাষ। কারণ একই ফসল যদি তুমি বারবার চাষ করো, তাহলে মাটি থেকে সেই ফসল ওই পুষ্টি পুরোটাই গ্রহণ করবে। পরবর্তীতে সেই ফসল, পরে যে ফসল লাগাবে সেই ফসলটা ভালো হচ্ছে। কাজে আমরা যদি ফসলটা আবর্তন করে চাষ করি, তাহলে মাটির উর্বরতাটা বজায় থাকবে। দেখো ছবি দেখো, এখানে আছে সার প্রয়োগ। সারে যে আমি একটু আগে বললাম জৈব সার, আরেকটা সারের নাম আছে, সেটা হচ্ছে কম্পোস্ট সারটা একটু লিখে দিই। কম্পোস্ট এখানে লিখি অজৈব সার। হ্যাঁ, অজৈব সারের নাম। অজৈব সার কি? অজৈব হচ্ছে যেটা তুমি তৈরি করতে পারছো না, তোমাকে শিল্প কারখানা বা দোকান থেকে আনতে হচ্ছে। শিল্প কারখানায় তৈরি হয়, তো দোকানে বিক্রি হয়, সেখান থেকে এনে কৃষকরা তাদের জমিতে লাগায়। অজৈব সারের মধ্যে যেমন ইউরিয়া নামটা আমাদের খুবই পরিচিত, তাই না? ইউরিয়া সার আছে। আর হচ্ছে টিএসপি পুরো নাম হচ্ছে ট্রিপল সুপার ফসফেট, সেটাকে সংক্ষেপে টিএসপি বলা হয়। তোমাদেরকে দেখাতে পারতাম বাস্তবে, কিন্তু আসলে এখন লকডাউনের কারণে দোকান সব বন্ধ, কাজে আমার পক্ষে ইউরিয়া সার এনে টিএসপি সার এনে দেখানো সম্ভব হচ্ছে না।
তবুও আমরা জেনে রাখি। তাহলে আমরা দুই ধরনের সার ব্যবহার করছি, জৈব সার, অজৈব সার। জৈব সারের মধ্যে আসবে গোবর আর কম্পোস্ট, আর অজৈবর মধ্যে আসবে ইউরিয়া, টিএসপি। এছাড়া বিভিন্ন ধরনের ফসলের উপর নির্ভর করে সার ছিটানো হয়। আর একটা প্রক্রিয়া কি, ফসল আবর্তন। ফসল আবর্তন করে আমরা উদ্ভিদের উর্বরতা, মাটির উর্বরতা বজায় রাখি। মাটির উর্বর হলে আমাদের উদ্ভিদের উর্বর হবে। এখন ছবি দেওয়া আছে, এখানে হচ্ছে জৈব সার, এখানে হচ্ছে অজৈব সার, ঠিক আছে। এখানে হচ্ছে ফসল আবর্তনের ফলে উদ্ভিদের পুষ্টি উপাদান। দেখো, প্রথম বছর আমি এই জমিতে চাষ করেছি গাজর, এই জমিতে চাষ করেছি শিম, এই জমিতে চাষ করেছে বাঁধাকপি। এখন রোটেশন করে যদি আসো, তুমি পরের বছরে চলে আসলো, এই জমিতে বাঁধাকপি চলে গেল, এই জমিতে গাজর চলে গেল, এই জমিতে শিম চলে গেল। তোমরা তোমাদের ক্লাসের রোটেশনটা মনে রাখবে, তাহলে ছবিটা আঁকতে তোমাদের খুবই সুবিধা হবে, ঠিক আছে। এভাবে আমাদের ফসল আবর্তন করে আমরা উদ্ভিদের উর্বরতা মানে উর্বরতাটা বজায় রাখতে পারি। এছাড়া হচ্ছে শিম জাতীয় গাছ, শিম জাতীয় গাছও যদি তুমি মাটিতে চাষ করো, সেটাও কিন্তু তোমার ফসল উৎপাদনের জন্য ভালো হবে, মাটির উর্বরতাটা বাড়বে। কেন? কারণ শিম গাছটা সরাসরি বায়ু থেকে নাইট্রোজেনটা নিয়ে নেয়, আর সে যখন নাইট্রোজেন নিচ্ছে, অবশ্যই মাটি নাইট্রোজেন পাচ্ছে, আর নাইট্রোজেন তো মাটির একটা প্রয়োজনীয় উপাদান। তাহলে এভাবে আবার কি হচ্ছে, আমরা মাটি ক্ষয়রোধ করে, মাটি দূষণ কমিয়েও আমরা মাটির উর্বরতা বজায় রাখতে পারি। তাহলে আমরা কি বললাম, আমরা আজকে পড়লাম যে কীভাবে মাটি কি, মাটিতে আমাদের মাটির ব্যবহারগুলো কী কী, মাটিতে উর্বরতা বজায় রাখার জন্য আমরা কী কী করতে পারি, সেই বিষয়গুলো আমরা পড়ে নিই। তাহলে এখন তোমাদেরকে আমি কিছু কাজ দেবো, সেই কাজগুলো করবে, বাসায় করবে। তোমাদের SW কাজ কিন্তু SW খাতায় আমরা করব না, ঠিক আছে। আমরা এগুলো CW খাতায় লিখবো। আজকে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম, সেগুলো আমরা CW খাতায় লিখব। সেটা হচ্ছে আমাদের জীবনে মাটির 5টি ব্যবহার লিখো। পৃষ্ঠা 22 আমি লিখে দিয়েছি। উদ্ভিদের, আবার আমরা এখানে একটু দেখা, আমরা একটু আগে আলোচনা করেছি মাটির ব্যবহার। মাটির ব্যবহার 5টি এখানে সাজানো আছে, তুমি যদি পারো বই থেকে খুঁজে সুন্দর করে লিখে নেবে। আবার উদ্ভিদের বৃদ্ধির জন্য কী কী প্রয়োজন, আমরা একটু আগেই বলেছি উদ্ভিদের বৃদ্ধির জন্য কী কী প্রয়োজন। উদ্ভিদের বৃদ্ধির জন্য আমাদের প্রয়োজন হচ্ছে সূর্যের আলো, পানি, বায়ু, এবং আরও ভালো বৃদ্ধির জন্য আমাদের কি প্রয়োজন, আরও ভালো বৃদ্ধির জন্য আমাদের প্রয়োজন হচ্ছে পুষ্টি উপাদান। সেই পুষ্টি উপাদানগুলো আমরা সারে পাই, ঠিক আছে। এই উত্তরটা আছে। তারপরে যে জীবের জন্য মাটি কেন গুরুত্বপূর্ণ, আবার আমরা যদি মাটির ব্যবহারগুলো আমরা আলোচনা করি, তাহলে আমরা পেয়ে যাব যে জীবের জন্য মাটি কেন গুরুত্বপূর্ণ। তাই আমরা বলতে পারি জীবের জন্য মাটি খুবই গুরুত্বপূর্ণ। এখন মাটির উর্বরতা বজায় রাখার উপায় আমরা পড়েছি। মাটির উর্বরতা বজায় রাখার জন্য আমাদের কী কী করতে হবে, আমি একটু পৃষ্ঠা নাম্বার দিয়ে দিয়েছি। 24 নম্বর পৃষ্ঠা যদি তোমরা দেখো, ছবি সহ আছে, তোমরা সুন্দর করে এই অংশগুলো পড়ে লিখবে, খাতায় CW খাতায় লিখে ফেলবে। আর SW এর জন্য তোমরা একটু করতে পারো, ফসল আবর্তনের চিত্রটা আঁকবে। এটা হচ্ছে SW খাতায় করবে। SW খাতায় ফসল আবর্তনের চিত্রটা আঁকবে। খাতায় ফসল আবর্তনের চিত্রটা আঁকবে। আচ্ছা, চিত্রটা আঁকবে, রং করবে দরকার হলে, তাহলে তোমার ফসলটা বোঝা যাবে। রং না করলে কোনো সমস্যা নেই, রং করে সুন্দর দেখে। SW খাতায় ফসল আবর্তনের চিত্র আঁকবে, আর এই কাজটা তোমাদের CW খাতায় করবে। ছেলেরা, তোমাদের যাদের ফার্স্ট টাইমে CW খাতায় পৃষ্ঠা আছে, তোমরা একটা পেজ বাদ দিয়ে দ্বিতীয় সাময়িক লিখে ওখান থেকে শুরু করে দাও। নতুন খাতা ওটা শেষ হলে তারপর তোমার নতুন খাতা খুলবে, কোনো প্রয়োজন নেই এখন পেজ থাকতে নতুন খাতা খোলার দরকার নেই। পুরোনো খাতা থেকে শুরু করে শেষ করবে, আর SWটা আমাদের SW খাতায় করে ফেলবে, ঠিক আছে। তাহলে ছেলেরা, আজকে এই পর্যন্তই থাকলো। আগামী ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে আসবো, নতুন পড়া নিয়ে। এই বিষয়ের আরও অনেক আছে, সেই পড়া নিয়ে আসবো। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।